আজকের গল্প ঠাকুরদা। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নয়নজোড়ের জমিদারেরা এককালে বাবু বলে বিশেষ বিখ্যাত ছিলেন। তখনকাল কালের বাবু আনার আদর্শ বড় সহজ ছিল না। এখন যেমন রাজা বাহাদুর খেতাব অর্জন করার জন্য অনেক খানা, নাচ, ঘোড়দৌড় এবং সেলাম সুপারিশের শ্রাদ্ধ করতে হতো, তখনও সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃসাধ্য তপশ্চরণ করতে হইত। আমাদের নয়নজোড়ের বাবুরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া ঢাকাই কাপড় পরিতেন, কারণ পাড়ের কর্কশতায় তাদের সুকোমল বাবু আনা ব্যথিত হইত। তাহারা লক্ষ টাকা দিয়ে বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং কথিত আছে, একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ জ্বালাইয়া সূর্যকিরণের অনুকরণে তাহারা ৭টা রূপার জড়ি উপর হইতে বর্ষণ করিয়াছিলেন। ইহা হইতে সকলেই বুঝিবেন, সেকালে বাবুদের বাবু আনা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না। বহুবর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজ অল্পকালের মধ্যেই মহাধুমধামে নিঃশেষ করিয়া দিত। আমাদের কৈলাসচন্দ্র রায়চৌধুরী সেই প্রতিযশ নয়নজোড়ের একটি নির্বাপিত বাবু। ইনি যখন জন্মগ্রহণ করেন, তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল। ইহার পিতার মৃত্যু হলে এরপর নয়নজোড়ের বাবুয়ানা গোটাকতক অসাধারণ শ্রাদ্ধশান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিভিয়া গেল। সমস্ত বিষয় আশয় ঋণের দায়ে বিক্রয় হইল। যে অল্প অবশিষ্ট রহিল, তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব। সেই জন্য নয়নজোড় ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলকাতায় আসিয়া বাস করিলেন। পুত্রটিও একটি কন্যামাত্র রাখিয়া এই হতগৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন। আমরা তাহার কলকাতার প্রতিবেশী। আমাদের ইতিহাসটা তাদের হইতে সম্পূর্ণ ভিন্ন। আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন। তিনি কখনো হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না, করাক্রান্তির হিসেব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তাহার লালসা ছিল না। সেজন্য আমি তাহার একমাত্র পুত্র, তার নিকট কৃতজ্ঞ আইছি। আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি, ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি। শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্দুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমাদের নিকট অনেক বেশি মূল্যবান বলে মনে হয়। বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের ওপর যখন দেদার লম্বা চওড়া চেক চালাইতেন, তখন আমার তাহা এত অসহ্য ঠেকিত। আমার মনে হইত, আমার পিতা স্বহস্তে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন। আমি রাগ করিতাম এবং ভাবিতাম, অবজ্ঞার যোগ্যটা কে? যে লোক কঠোর সমস্ত জীবন ত্যাগ স্বীকার করিয়া, নানা প্রলোভন অতিক্রম করিয়া, লোকমুখের তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া, অশ্রান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া, সমস্ত অনুকূল অবসরগুলি আপনার আয়ত্তগত করিয়া একটা রৌপ্য স্তরে সম্পদের একটা সমুচ্চ পিরামিড একাকী সহস্ত নির্মাণ করিয়াছেন, তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বললে যে কম লোক ছিলেন, তাহা কিন্তু নয়। তখন বয়স অল্প ছিল, এই জন্য এইরূপ তর্ক করিতাম, রাগ করিতাম। এখন বয়স বেশি হয়েছে, এখন মনে করি ক্ষতি কি? আমার তো বিপুল বিষয় রয়েছে, আমার কিসের অভাব? যাহার কিছু নাই, সে যদি অহংকার করিয়া সুখী হয়, তাহাতে আমার তো সিকি পয়সার লোকসান নাই, বরং সে বেচারা সান্ত্বনা আছে। ইহাও দেখা গেছে, আমি ব্যতীত আর কেহ কৈলাসবাবুর উপর কিন্তু রাগ করিত না, কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যায় না। ক্রিয়াকর্মে, সুখ দুঃখে প্রতিবেশীর সহিত তাহার সম্পূর্ণ যোগ ছিল। ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলকেই দেখা হইবা মাত্র তিনি হাসি মুখে প্রিয় সম্ভাষণ করিতেন। যেখানে যাহার যে কেহ আছে, সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত। এই জন্য কাহারও সহিত দেখা হইলে তাহার একটা সুদীর্ঘ প্রশ্নোত্তরমালা সৃষ্টি হইত। কি ভালো তো? শশী কেমন আছে? আমাদের বড়বাবু কেমন আছেন? মধুর ছেলেটির জ্বর হয়েছিল শুনেছিলাম, সে এখন ভালো আছে তো? হরিচরণ বাবুকে অনেকদিন দেখি না, তাহার কোনো অসুবিসুখ করেনি তো? আচ্ছা, তোমাদের রাখালের খবর কি? বাড়ির ইহারা সব ভালো? ইত্যাদি ইত্যাদি। লোকটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় অধিক ছিল না,
কিন্তু মেজরিটি চাদরটি জামাটি এমনকি বিছানায় পাতিবার একটা পুরাতন র্যাপার, বালিশের ওয়ার, একটা ক্ষুদ্র শতরঞ্জি সমস্ত স্বহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাঁজ করিয়া আনলায় তুলিয়া পরিপাটি করিয়া রাখিয়া দিতেন। যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হতো তিনি যেন সুসজ্জিত প্রস্তুত হইয়া আছেন। অল্প স্বল্প সামান্য আসবাবেও তাহার ঘরদোর সমুজ্জ্বল হইয়া থাকিত। মনে হইত যেন তাহার আরও অনেক রয়েছে। ভৃত্যাভাবে অনেক সময় অনেক ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে ওটি পরিপাটি করিয়া ধুতি কোচাইতেন এবং চাদর ও জামার আস্তিন বহু যত্নে ও পরিশ্রমে গিলে করিয়া রাখিতেন। তাহার বড় বড় জমিদারি ও বহুমূল্যের বিশেষ সম্পত্তি লোপ পাইয়াছে, কিন্তু একটি বহুমূল্য গোলাপ পাস, আতরদান, একটি সোনার রেকাবি, একটি রূপার আলবোলা, একটি বহুমূল্য শাল ও সেকেলে জামাজোড়া ও পাগড়ি দারিদ্র্যের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়াছিলেন। কোনো একটা উপলক্ষ উপস্থিত হইতে এইগুলো বাহির হইত এবং নয়নজোরে জগৎবিখ্যাত বাবুদের গৌরব রক্ষা পাইত। এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হলেও কথায় যে তিনি অহংকার করিতেন এবং তিনি যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্যবোধে সেটা করিতেন, সকল কথাতেই লোকে তাহাকে প্রশ্রয় দিত এবং বিশেষ এক ধরনের আমোদবোধ করত। পাড়ার লোকে তাহাকে ঠাকুরদামশাই বলতো এবং তাহার ওখানে সর্বদা বিস্তর লোক সমাগম হইত। কিন্তু দৈনাবস্থায় পাছে তাহার তামার খরচটা গুরুতর হইয়া ওঠে, এই জন্য প্রায় পাড়ার কেহ না কেহ 2-1 সের তামাক কিনিয়া লইয়া গিয়া তাহাকে বলিত, ঠাকুরদামশাই একবার পরীক্ষা করিয়া দেখো দেখি, ভালো গয়ার তামাক পাওয়া গেছে। ঠাকুরদামশাই 2-1 টান টানিয়া বলিতেন, বেশ ভাই, বেশ তামাক। অমনি সেই উপলক্ষে 60-65 টাকা ভরির তামাকের গল্প পাড়িতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিবার দেখিবার ইচ্ছা আছে কিনা। সকলে জানিয়েছ, যদি কেহ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না, অথবা অনেক অন্বেষণের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভৃত্য গণেশ বেটা কোথায় যে কি রাখে তার আর ঠিকানা নাই। গণেশও তখন বিনা প্রতিবাদে সমস্ত অপবাদ স্বীকার করে রইবে। এই জন্য সকলেই আমাকে এক বাক্যে বলিত, ঠাকুরদামশাই কাজ নেই, সে আমাদের সহ্য হবে না, আমাদের এই ভালো। শুনিয়া ঠাকুরদা বিরক্তি না করিয়া ঈষৎ হাস্য করিতেন। সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠতেন, সে যেন হলো, তোমরা কবে আমার এখানে খাবে বলো দেখি ভাই। অমনি সকলে বলিত, সে একটা দিন ঠিক করে দেখা যাবে। ঠাকুরদামশাই বলিতেন, সেই বরং ভালো, একটু বৃষ্টি পড়ুক, ঠান্ডা হোক, নইলে এই গরমে গুরুভোজনটা কিছু নয়। যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ এই প্রতিজ্ঞা স্মরণ করিয়া দিত না, বরঞ্চ কথা উঠিলে তখন সকলে বলতো, না, এই বৃষ্টি বাদলটা না ছাড়লে সুবিধা হচ্ছে না। ক্ষুদ্র বাসাবাড়িতে বাস করাটা তাহার পক্ষে যে কতটা ভালো দেখাচ্ছে না এবং কষ্ট হইতেছে, এ কথা তাহার বন্ধুবান্ধব তাহার সমক্ষে স্বীকার করিত। অথচ কলকাতায় কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন তা বিষয়ে কারো সন্দেহ ছিল না। এমনকি আজ 6-7 বছর সন্ধান করিয়া ভাড়া লইবার মতো একটা বড় বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না। অবশেষে ঠাকুরদামশাই বলতেন, তা হোক ভাই, তোমার কাছাকাছি আছি, এই তো আমার সুখ। নয়নজোরে বড় বাড়ি তো পড়েই আছে, কিন্তু সেখানে কি আমার মন টেকে? আমারও বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে, এবং যখন তিনি ভূতপূর্ব নয়নজোরকে বর্তমান বলিয়া ভান করতেন তখন সকলেও তাহাতে যোগ দিত এবং মনে মনে বুঝিতেন যে পরস্পরের এই ছলনা কেবলমাত্র পরস্পরের প্রতি সৌহার্দ্যবশত। কিন্তু আমার ভীষণ বিরক্তিবোধ হইত। অল্প বয়সে পরের নিরীহ গর্ব দমন করিতে ইচ্ছা করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধিতাই সর্বাপেক্ষা অসহ্য বোধ হয়। কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না, কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলেই প্রার্থনীয় জ্ঞান করিত। কিন্তু নয়নজোরের গৌরব প্রকাশ সম্বন্ধে তাহার কিছুমাত্র কাণ্ডজ্ঞান ছিল না। সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলে তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না। অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়নজোরের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যুক্তি প্রয়োগ করিত, তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য সকলে একথা লেশমাত্র অবিশ্বাস করতে পারে। আমার এক এক সময় ইচ্ছা করিত, বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে যে ইহা চিরস্থায়ী, সেই দুর্গটি 2 তোপে সর্বসমক্ষে উড়িয়া দিই। একটা পাখিকে সুবিধা মতো ডালের ওপর বসিয়া থাকিতে দেখিলেই শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসিয়া দিতে। পাহাড়ের গায়ে একটা পতনমুখ দেখলেই বালকের ইচ্ছা করে একটা লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে। সে জিনিসটার প্রতি মুহূর্তে পরিপরি করিতেছে, অথচ কোনো একটা কিছু সংলগ্ন হইয়া আছে,
তাহাকে ফেলিয়া দিলেই তবে যেন তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয়। কৈলাসবাবুর মিথ্যাগুলি এতই সরল এবং তাহার ভিত্তি এতই দুর্বল, তাহা ঠিক সত্য বন্দুকের লক্ষ্যের সামনে এমন বুক ফুলাইয়া নৃত্য করিত যে তাহাকে মুহূর্তের মধ্যে বিনাশ করিবার জন্য একটা আবেগ উপস্থিত হইত। কেবল নিতান্ত আলস্যবশত এবং সর্বজনসম্মত প্রথার অনুসরণ করিয়া সে কার্যে হস্তক্ষেপ করিতাম না। নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আরও একটা গূঢ় কারণ ছিল। এইটা একটু বিবৃত করে বলা আবশ্যক। আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে MA পাস করিয়াছি। যৌবন সত্ত্বেও কোনো প্রকার কুসঙ্গ কুৎসিত আমোদে যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরেও স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো রকম বিকৃতি উপস্থিত হয় নাই। তাহা ছাড়া চেহারাটা এমন যে আমি তাহাকে যদি নিজ মুখে সুশ্রী বলি অহংকার হইতে পারে, কিন্তু মিথ্যাবাদ হয় না। অতএব বাংলাদেশের ঘটকালির হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই। এই হাটে আমার সেই দাম আমি পুরো আদায় করিয়া লইব এবং এইরূপ দৃঢ় প্রতিজ্ঞ ছিল আমি। ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শরূপে বিরাজ করিতেছিল। 10,000 20,000 টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিয়া লাগিত। আমি অবিচল চিত্তে নিক্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম। কোনরাই যে আমার সমযোগ্য বোধ হয় নাই। অবশেষে ভবভূতির ন্যায় আমার সে ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল, অসীম সময় আছে বসুধা বিপুল। কিন্তু বর্তমানকালে সেই ক্ষুদ্র বঙ্গদেশ সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিছে কিনা সে সন্দেহ। কন্যা দায়গ্রস্ত কন্যাগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তবস্তুতি এবং বিবিধ প্রচারে আমার পূজা করিতে লাগিত। কন্যা পছন্দ হোক বা নাই হোক, এই পূজা কিন্তু আমার মন্দ লাগিত না। ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার যথার্থ উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম। শাস্ত্রে পড়া যায়, দেবতা বর দিন আর না দিন যথাবিধি পূজা না পাইলে বিষম ক্রুদ্ধ হয়ে ওঠেন। নিয়মিত পূজা পাইবার আমারও সেইরূপ অত্যুচ্চ দেবভাব জন্মিয়েছিল। পূর্বেই বলেছি ঠাকুরমশায়ের একটা পৌত্রী ছিল। তাহাকে অনেকবার দেখিয়াছি, কিন্তু কখনো রূপবতী বলে ভ্রম হয় নাই। সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদিত হয় নাই। কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবু লোক মারফত অথবা স্বয়ং পৌত্রটিকে অর্ঘ্য দেবার মানুষে আমার পূজার বোধন করিতে আসিবেন, কারণ আমি ভালো ছেলে। কিন্তু তিনি তাহা করিলেন না। শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছেন, নয়নজোড়ের বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকটে প্রার্থনা করে নাই। কন্যা যদি চিরকুমারী থাকে তথাপি তিনি সে কুলপ্রথা ভাঙতে পারবেন না। শুনিয়া আমার বড় রাগ হইল। সে রাগ অনেক দিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল। কেবল ভালো ছেলে বলিয়াই আমি চুপচাপ করেছিলাম। যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে, তেমনি আমার চরিত্রের রাগের সঙ্গে এক একটা কৌতুক প্রিয়তা জড়িত ছিল। বৃদ্ধকে শুদ্ধমাত্র নিবেদন করা আমার দ্বারা সম্ভব হইত না, কিন্তু একদিন হঠাৎ এমন এক কৌতুকবর প্ল্যান মাথায় উদয় হইল যে সেটা কাজে লাগিবার জন্য আমি প্রলোভন সংবরণ করিতে পারলাম না। পূর্বে বলিয়াছি, বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত। পাড়ার একটি পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন, ঠাকুরদা, ছোটলাটের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোড়ের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না। সাহেব বলেন, বাংলাদেশের বর্ধমানের রাজা আর নয়নজোড়ের বাবু, এই দুটি মাত্র যথার্থ বনেদি বংশ এখনো অবধি আছে। ঠাকুরদা এই কথা শুনিয়া ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটিবাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন, ছোটলাট সাহেব ভালো আছেন? তার মেম সাহেব কেমন আছেন? পুত্রকন্যারা সকলেই ভালো আছেন? সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছা প্রকাশ করিতেন। কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয়ই জানিতেন, নয়নজোড়ের বিখ্যাত চৌঘড়ি প্রস্তুত হইয়া দাঁড়ে আসিতে আসিতে বিস্তর ছোটলাট বড়লাট বদর হয়ে যাবে। আমি একদিন প্রাতঃকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া চুপি চুপি বলিলাম, ঠাকুরদা, কাল লেফটেন্যান্ট গভর্নরের লেবিতে গেছিলুম। তিনি নয়নজোড়ের বাবুদের কথা পারতে আমি বললুম, নয়নজোড়ের কৈলাসবাবু তো কলকাতাতেই আছেন। শুনে ছোটলাট এতদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন। বলে দিলেন আজই দুপুরবেলা তিনি গোপনে তোমার সাথে দেখা করতে আসবে। আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারত এবং আর কাহার সম্বন্ধে হইলে কৈলাসবাবুও বোধ করি এ কথায় হাস্য করিতেন। কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এই সংবাদ তাহার লেশমাত্র অবিশ্বাস হইল না। শুনিয়া তিনি যেমন খুশি হইলেন তেমন অস্থির হইয়া উঠিলেন।
কোথায় বসাইতে হইবে, কি করিতে হইবে, কেমন করিয়া অভ্যর্থনা করিবেন, কি উপায় নয়নজরের গৌরব রক্ষিত হইবে, কিছুই তিনি ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরেজি জানেন না, কথা চালাইবেন কি করিয়া সেও তো এক সমস্যা। আমি বললাম, তার জন্য ভাবনা নেই, তাহার সঙ্গে একজন করে দোভাষী থাকে, কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ যেন উপস্থিত না থাকে। মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন অফিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বাররুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে একটা জুড়ি গাড়ি আসিয়া দাঁড়াইল। তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল, ছোটলাট সাহেব আয়া। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হয়ে গিয়েছিলেন। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তিনি নিজের ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করিয়া রাখিয়েছিলেন। ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া গিয়ে দ্বারে উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারবার সেলাম করিতে করিতে ইংরেজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন। সেখানে চৌকির ওপর তাহার একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়েছিলেন। তাহার ওপরে কৃত্রিম ছোটলাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অবিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখাবিতে তাহার বহু কষ্ট রক্ষিত কুলক্রমাগত এক আশরাফির মালা ধরিলেন। প্রাচীন ভৃত্য গণেশ গোলাপপাস এবং আতরদান লইয়া উপস্থিত ছিল। কৈলাসবাবু বারবার আক্ষেপ করিতে লাগিলেন, তাহাদের নরেন্দ্রের বাড়িতে হুজুরের পদধূলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারতেন। কলকাতায় তিনি প্রবাসী, এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম, ইত্যাদি ইত্যাদি। আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা লাড়িতে লাগিলেন। ইংরাজি কায়দা অনুসারে এরূপ স্থলে মাথায় টুপি না থাকার কথা, কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিয়া চেষ্টায় টুপি খোলেন নাই। কৈলাসবাবু এবং তাহার গন্ধর্ব প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালির এই ছদ্মবেশ ধরিতে পারিত। 10 মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষা মতো চাপরাশিগণ সোনার একবিশুদ্ধ আশরাফের মালা, চৌকি হইতে সেই শাল এবং বৃত্তের হাত থেকে গোলাপপাস এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল। কৈলাসবাবু তখন বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা। আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম। এই রুদ্ধ হাস্যাবেগে আমার পঞ্জর বিদীর্ণ হইবার উপক্রম হইতেছিল। অবশেষে কিছুতেই আর থাকিতে না পেরে ছুটিয়া গিয়া কিঞ্চিৎ দূরবর্তী একটি ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোষের উপর উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করতে দেখিয়া হাসিয়া বলিল, তৎক্ষণাৎ তক্তা ছাড়িয়া উঠিয়া দাঁড়িল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোষের গর্জন আনিয়া আমার মুখের ওপর সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল, আমার দাদামশাই তোমাদের কি করেছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসছ? কেন এসেছো তোমরা? অবশেষে আর কোনো কথা জুটিল না। বাকরুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল। কোথায় গেল আমার হাস্যবেগ? আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া যে আর কিছু ছিল এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই। হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। হঠাৎ আমার কৃতকার্যে বীভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেবপ্রমাণ হয়ে উঠিল। লজ্জা এবং অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম। বৃদ্ধ আমার কাছে কী দোষ করিয়াছিল? তাহার অহংকার তো কোনো প্রাণীকে আঘাত করে নাই। আমার অহংকার কেন এমন হিংস্রমূর্তি ধারণ করিল? তাছাড়া আরও একটা বিষয় আজ হঠাৎ আমার দৃষ্টি খুলিয়া গেল। এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম, ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়ে আছে, দৈবাৎ যাহার পছন্দ হবে ও তাহারই হইবে। আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটা মানব হৃদয় আছে। তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটা অন্তঃকরণ একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্যরাজ্যের দিকে পূর্ব পশ্চিমে প্রসারিত হইয়া রইয়াছে। যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল পণের টাকা এবং নাক চোখের পরিমাণ মাফিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য? সমস্ত রাত্রি নিদ্রা হইল না। পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়ে প্রবেশ করিলাম। ইচ্ছা ছিল কাহাকে কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসি। চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি, এমন সময়
অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম। বালিকা সুমিষ্ট স্নেহস্বরে জিজ্ঞাসা করিতেছিল, দাদামশাই, কাল লাট সাহেব আমাকে কি বললেন? ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়নজোড় বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসিয়েছিলেন। বালিকা তাহা শুনিয়াই মহোৎসাহ প্রকাশ করিতেছিল। বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চক্ষে জল ছলছল করিয়াছিল। অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমি আমার প্রতারণার প্রমাণগুলি লইয়া বালকিয়ার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম। বর্তমানের কালের প্রথা অনুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিবাদন করিতাম না। আজ তাহাকে প্রণাম করিলাম। বৃদ্ধ নিশ্চয়ই মনে মনে ভাবিলেন, গতকল্য ছোটলাট বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তি উদ্রেক হইয়াছে। তিনি পুলকিত হইয়া শতমুখে ছোটলাটের গল্প বানিয়া বলিতে লাগিলেন। আমিও কোনো প্রতিবাদে না করিয়া তাহাতে যোগ দিলাম। বাহিরের লোক যাহা শুনিল তাহারা এই কথাটিকে আদ্যপান্তু গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথা সারিয়া গেল। সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দীনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব বলিলাম, যদিও নয়নজোড়ের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদা তুলনাই হতে পারে না, তথাপি। প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দবেগে বলিয়া উঠিলেন, আমি গরিব, আমার যে এমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই। আমার কুসুম অনেক পুণ্য করেছে, তাই আজ তুমি ধরা দিলে। এই বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়ে জল পড়িতে লাগিল। বৃদ্ধ আজ এই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব, স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়নজোড় বংশের গৌরবহানি হয় নাই। আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম, তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন। ধন্যবাদ।